এই 2026 সালেরই মার্চ মাসের কথা। কর্ণাটকের জেজি হাসপাতাল। সেই হাসপাতালে বিগত বেশ কিছুদিন ধরেই একজন রোগী এডমিট আছেন। তার নাম সন্দীপ কালগোডা মঞ্জুরাগি। বয়স ওই 55-র কাছাকাছি হবে। পেশায় তিনি আবার একজন এক্স আর্মি অফিসার। আসলে কয়েকদিন আগে একটা ছোটখাটো বাইক অ্যাক্সিডেন্টে ওনার শরীরের কয়েকটা জায়গায় কেটে গেছে। এমনিতে ডাক্তাররা বলে দিয়েছে তেমন ভয়ের কিছু নেই, তবু সাবধানতার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং এই অবধি সবকিছু একদম স্বাভাবিক চলছিল। কিন্তু 15ই মার্চ বিকেলবেলা হঠাৎ করেই সন্দীপ বাবুর শরীর আচমকা দুর্বল হতে শুরু করে। প্রথমে বুকে ব্যথা, তারপর শ্বাসকষ্ট এবং মাত্র কিছুক্ষণের মধ্যেই অবস্থার এমন অবনতি ঘটে যে সন্ধ্যা নামার আগেই সন্দীপ বাবুর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডাক্তাররা জানান হার্ট অ্যাটাক। কিন্তু সন্দীপ বাবুর পরিবার এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। একজন সুস্থ সবল প্রাক্তন সেনা অফিসার, যার শরীরে মাত্র কয়েকটা সামান্য আঁচড় লেগেছিল, সে হঠাৎ করে হার্ট অ্যাটাকে কিভাবে মরতে পারে? এই বিষয়টা তাদের কারো কাছেই স্বাভাবিক মনে হয়নি, বিশেষ করে সন্দীপ বাবুর স্ত্রীর কাছে। ওনার দাবি বডিটার পোস্টমর্টম করাতে হবে। যথারীতি পরিবারের দাবিতে সন্দীপ বাবুর বডিটাকে পাঠানো হলো পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম হলো, রিপোর্টও এলো এবং সেই রিপোর্ট অনুযায়ী জানা গেল সন্দীপ বাবুর মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। রিপোর্টে একদম পরিষ্কার করে লেখা ছিল এই মৃত্যুর পেছনে বাহ্যিক কোনো কারণ নেই। তো যথারীতি কোনো কারণ যখন নেই, তখন কোনো কেসও নেই। পুলিশও তাই এই কেসটাকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কেসটা বন্ধ করার মাত্র কিছুদিনের মধ্যেই একটা ভয়ঙ্কর তথ্য সামনে আসে। না, এই তথ্য কোনো পুলিশ রিপোর্ট বা ফরেনসিক রিপোর্ট থেকে আসেনি। এই তথ্য এসেছিল একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে। পুন্ডলিক ভিট্টল ডম্বর এই নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটা ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি বলছেন এক্স আর্মি অফিসার সন্দীপ কালগোডা মঞ্জুরাগির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তাকে বিষ দিয়ে মারা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুন্ডলিক ভিট্টল ডম্বর এই মানুষটা আসলে কে? সে কি আদৌ সত্যি কথা বলছে, নাকি এমনি ফেমাস হবার জন্য গুজব ছড়াচ্ছে? আর যদি তার কথা সত্যিই হয়ে থাকে, তাহলে এই বিষের কথা পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েনি কেন? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, এত বড় একটা হাসপাতালে একজন পেশেন্টকে এই বিষ দিলটা কিভাবে? এবং দিল তো দিলই, দিলটা কে? নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের এই কেসটা এমনিতে দেখলে আর 5টা সাধারণ কেসের মতো একটা মার্ডার কেস, কিন্তু বিশ্বাস করুন এই সাধারণ মার্ডার কেসটাই অসাধারণ হয়ে উঠেছে এই কেসের প্লেস অফ অকারেন্স, মানে অপরাধের জায়গা, খুনের ধরন এবং এই খুনের পেছনে লুকিয়ে থাকা একটা জঘন্য মোটিভের কারণে। বিশ্বাস করুন এই খুনের পেছনে থাকা কারণটা জানার পর আপনিও আপনার নিজের জীবন নিয়ে অন্তত 2বার ভাবতে বাধ্য হবেন এবং এই কেসটা শুনতে শুনতে এমন কিছু মাইন্ড ব্লোয়িং টুইস্ট অ্যান্ড টার্ন পাবেন, আমি বলছি রীতিমতো আপনার মাথা ঘুরে যাবে। তাহলে চলুন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, সন্দীপ কালগোডা মঞ্জুরাগি মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে চলুন একটা ছোট্ট গেম খেলা যাক। আমি তো ঘটনার কথা বলছি, তার আগে আপনারা বরং গেস করে বলুন এই কেসের খুনি কে হতে পারে, কিংবা এই কেসের পেছনে লুকিয়ে থাকা মোটিভটা কি ছিল। দেখুন, আমি এই ভিডিওটা সাজানোর সময় ভিডিওটাকে এমনভাবেই সাজিয়েছি যাতে অনেকটা সময় পরে গিয়ে আপনারা জানতে পারবেন যে এখানে আসলে কি ঘটেছিল এবং আসল খুনি কে ছিল। কিন্তু তার আগে আপনারা চেষ্টা করুন গেস করার। আমি প্রত্যেকটা কমেন্ট চেক করব, আপনাদের কি মনে হয় কে খুনি হতে পারে এবং কেন খুন করেছিল। এই দুটো কারণ আমি চাই আপনারা কমেন্ট করে জানান এবং দেখুন শেষে গিয়ে আপনি যেটা গেস করেছিলেন আসলে সেটাই হয়েছে কিনা। আপনি কি গেস করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যাই হোক, চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। সন্দীপ কালগোডা মঞ্জুরাগি কর্ণাটকের ঘটপ্রভা শহরের একজন পরিচিত মুখ। বছর 3 আগে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি নিজের স্ত্রী সুমা মঞ্জুরাগির সাথে এখানেই থাকতেন। স্থানীয় মানুষজনের কাছে তিনি ছিলেন একজন সৎ, সরল আর নির্ভরযোগ্য মানুষ। দীর্ঘ সামরিক জীবনে যে শৃঙ্খলা আর নীতিবোধ তিনি অর্জন করেছিলেন, অবসরের পরেও তার ছায়া তার চরিত্রে একদম স্পষ্ট। তাই এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে, তার কথার উপর চোখ বন্ধ করে ভরসা করে। এবারে এতগুলো বছর ধরে আর্মিতে কাজ করা একজন মানুষের পক্ষে
হঠাৎ করেই ঘরে চুপচাপ বসে থাকা সম্ভব নয়। সন্দীপ বাবু সেটা পারলেন না। মনে মনে প্ল্যান করলেন জমানো টাকা দিয়ে নিজের এলাকায় স্বাধীনভাবে একটা ব্যবসা শুরু করবেন। আর এই সময়েই তার পরিচয় হয় ওই গ্রামেরই এক যুবক পুণ্ডলিক ভিক্টর ডম্বরের সাথে। পুণ্ডলিকের বয়স ওই ধরুন 25 থেকে 26-এর আশেপাশে, কিন্তু বয়সের বিস্তর ফারাক থাকলেও এই দুজনের মধ্যে কথাবার্তা ভালোই জমতে থাকে এবং কথা বলতে বলতেই তারা ঠিক করে দুজনে মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করবে। এরপর সন্দীপ নিজের রিটায়ারমেন্টের জমানো টাকা থেকে প্রায় 3 লক্ষ টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেন। ওই গ্রামের ভেতরেই একটা ছোট্টখাট্ট হোটেল আর চায়ের দোকান খুলে বসেন সন্দীপ আর পুণ্ডলিক। তাদের দুজনের মধ্যে কথা বলে ঠিক হয় সন্দীপ শুধু টাকা দেবেন এবং দোকানটা চালাবে পুণ্ডলিক। আর এই ব্যবসা সূত্র ধরেই সন্দীপ আর পুণ্ডলিকের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। তাদের প্রায় প্রতিদিনই দেখা হয়, কাজের সূত্রে একসাথে অনেকটা সময়ও কাটানো হয়। তবে ব্যবসা তো আর সবসময় নিজের প্ল্যান অনুযায়ী চলে না, তাই কিছুদিন যাওয়ার পরেই ওই হোটেল আর চায়ের ব্যবসায় বেশ বড়সড় লোকসান হতে শুরু করে এবং বাধ্য হয়ে মাত্র কিছুদিনের মধ্যেই এই দোকানটা বন্ধ করে দিতে হয়। তবে দোকান বন্ধ হলেও পুণ্ডলিক আর সন্দীপের সম্পর্কটা কিন্তু এক ফোঁটাও নষ্ট হয়নি, বরং পুণ্ডলিক সন্দীপের বাড়িতে তার পার্সোনাল ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করে। যাই হোক, তো মোটামুটি সবকিছুই একদম স্বাভাবিক রুটিনে চলতে থাকে এবং তারপরেই আসে 2026 সালের 13ই মার্চ। সেদিন ছিল হুক্কেরি যাত্রা, মানে গ্রামের একটা বেশ বড়সড় উৎসব আর কি। তো সন্দীপ বাবু সেখানে গিয়েছিলেন একা একা ঘুরতে এবং সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুরলেন, ফিরলেন, এনজয় করলেন এবং তারপর রওনা দিলেন বাড়ির দিকে। কিন্তু বাড়ি ফেরার পথেই অসাবধানতাবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সন্দীপ বাবু বাইক থেকে ছিটকে রাস্তার উপর গিয়ে পড়ে। এবার খবর পেয়ে সাথে সাথে লোকাল পুলিশ সেখানে পৌঁছায় এবং সন্দীপ বাবুকে উদ্ধার করে কাছাকাছি সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। এবার হাসপাতালে ভর্তি করার পর সেখানকার অন ডিউটি পুলিশ অফিসার যখন সন্দীপ বাবুর সাথে কথা বলতে আসেন, তখন তিনি একদম স্বাভাবিক, সে পুরোপুরি সজাগ এবং সুস্থভাবে কথাও বলতে পারছে। ডাক্তাররাও চেক করে দেখলেন তার চোট খুবই সামান্য, শরীরের কয়েকটা জায়গায় শুধু কেটে গেছে আর 2-1টা জায়গায় আঁচড় পড়েছে। একজন আর্মি অফিসারের জন্য এগুলো খুবই সামান্য ব্যাপার। তাই সন্দীপ বাবু নিজেই পুলিশকে খুব ক্লিয়ারলি জানান তিনি একদম ঠিক আছেন। অন ডিউটি অফিসারকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আমার খুব সামান্য একটু লেগেছে, এর জন্য কোনো পুলিশ কেস নেওয়ার দরকার নেই, আপনারা নিশ্চিন্তে ফিরে যেতে পারেন। এবার সন্দীপের কথা শুনে পুলিশ অফিসারও বিষয়টাকে একটা সাধারণ অ্যাক্সিডেন্টের কেস হিসেবে ডায়েরিতে রেকর্ড করে নেয়। তারপর একটা প্রাথমিক স্টেটমেন্ট লিখে সেখান থেকে চলে যায়। ডাক্তাররাও পরিষ্কার জানিয়ে দেন তিনি সম্পূর্ণ ফিট এবং অনায়াসেই বাড়ি ফিরে যেতে পারেন। এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সন্দীপ বাবু যখন বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছেন, ঠিক তখনই খবর পেয়ে হাসপাতালে গিয়ে পৌঁছান সন্দীপ বাবুর স্ত্রী সুমা মঞ্জুরাগী। অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি রীতিমতো টেনসড হয়ে গিয়েছিলেন, তাই হাসপাতালে ঢুকেই তিনি একটা জেদ ধরে বসলেন। পুলিশ আর ডাক্তাররা তাকে বরাবর বোঝানোর চেষ্টা করলেন যে সন্দীপ বাবু একদম ঠিক আছেন, কয়েকদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু সুমা কারুর কথা শুনতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিলেন, আমার এই সরকারি হাসপাতাল পছন্দ নয়, আমি ওকে অন্য কোনো ভালো হাসপাতালে নিয়ে যাব। কি আর করা যাবে, ডাক্তারদের বলার পরেও যদি পেশেন্টের পরিবার তাকে অন্য কোনো ভালো হাসপাতালে নিয়ে যেতে চায়, তাতে কার কি আপত্তি থাকতে পারে। সরকারি হাসপাতালের ডাক্তাররাও আর কোনো আপত্তি করল না। তারা ভাবলেন কোনো বড় হাসপাতালে নিয়ে গেলে যদি উনি শান্তি পায় তাহলে তাই হোক। তাই পরের দিন, মানে 14ই মার্চ 2026, সুমা নিজেই সন্দীপকে সরকারি হাসপাতাল থেকে ছাড়িয়ে সোজা চলে গেলেন ঘরপ্রভা শহরের একটা বেশ বড় হাসপাতাল জেজি হসপিটালসে এবং নিজের মনের শান্তির জন্য সেখানে গিয়ে সন্দীপ বাবুকে আবার ভর্তি করে দিলেন। আর এই যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানে এডমিট করা, সন্দীপ বাবুর জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা করা, এই সমস্ত কিছুতে ছায়ার মতো সঙ্গী ছিল পুণ্ডলিক। পুণ্ডলিক এক মুহূর্তের জন্য সুমা দেবীকে একা ছাড়েনি। তো এটা থেকে বোঝা যায় পুণ্ডলিক তার মালিকের প্রতি কতটা ডেডিকেটেড। যাই হোক, তো এই হাসপাতালে সন্দীপ বাবুকে রাখা হয় একটা স্পেশাল কেয়ার রুমে এবং এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। হাসপাতালের বিছানায় বসে তিনি দিব্যি সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছেন। ডাক্তাররাও বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, কিন্তু 2 দিন অবজারভেশনে রাখলে ভালো হয়। বুঝতেই পারছেন, একদম টিপিক্যাল প্রাইভেট হসপিটাল থিংস আর কি। যাই হোক, তো সোমা দেবীর তাতে কোনো আপত্তি নেই, তিনি কোনো রিস্ক নিতে চান না। তাই
রাখা হলো অবজারভেশনে। কিন্তু একটু বেলা গড়াতে না গড়াতেই বিকেল 5টার দিকে হঠাৎ করেই সন্দীপ বাবুর শরীর ভীষণ খারাপ হতে শুরু করে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই তিনি ধীরে ধীরে অচেতন হতে শুরু করলেন। তার নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল রইল না, সেন্স প্রায় নেই বললেই চলে। এবং এই ঘটনার একদিন যেতে না যেতেই মানে 15ই মার্চ স্পেশাল কেয়ার রুমে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই সন্দীপ বাবুর মৃত্যু হয়। ডাক্তাররা বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু একজন সুস্থ সবল মানুষ, যার শরীরে শুধুমাত্র সামান্য কয়েকটা কাটা ছেঁড়ার দাগ ছিল, তিনি এইভাবে হঠাৎ করে মারা যাবে, এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। গোটা ব্যাপারটা সন্দীপ বাবুর পরিবারের কাছে খুব ধোঁয়াশার মতো লাগছিল। আর এখান থেকে শুরু হয় আসল টুইস্ট। কিন্তু টুইস্টে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার জিজ্ঞেস করছি, এখন অবধি শুনে কি মনে হচ্ছে? ওই দিন ঠিক কি ঘটেছিল এবং কে ঘটিয়েছিল? কমেন্ট করে জানান আপনি কি গেস করছেন। যাই হোক, চলুন নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। 15ই মার্চ বিকেল 5:30টায় হঠাৎ করেই সবকিছু বদলে গেল। সন্দীপ মঞ্জুরাগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। এবার এই মৃত্যুর খবর শুনে সুমা একেবারে ভেঙে পড়লেন। রীতিমতো হাসপাতালের ফ্লোরে বসে কান্নাকাটি শুরু করলেন। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে কিভাবে মারা যেতে পারে। এই তো মাত্র 2 দিন আগেই সরকারি হাসপাতালে সন্দীপবাবু পুলিশের সাথে একদম স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তাই পুলিশের মনেও বিষয়টা নিয়ে একটা সন্দেহ জাগে। তখন মৃত্যুর আসল কারণটা খুঁজে বার করার জন্য পুলিশ পোস্টমর্টমের পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করে। এবং এর কিছুদিন পর হাতে আসে ফরেনসিক রিপোর্ট। এবং ফরেনসিক রিপোর্টে পরিষ্কার লেখা, মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। শরীরে কোনো বাহ্যিক কারণের অস্তিত্ব নেই, কোনো বিষের অস্তিত্ব নেই। এবার যেহেতু সন্দেহ করার মতো কোনো ফরেনসিক এভিডেন্স নেই, তাই পুলিশ আবার ওই কেসটাকে বন্ধ করে দেয়। আর অন্যদিকে পরিবারের লোকজন মিলে সন্দীপবাবুর শেষকৃত্য সম্পন্ন করে। এবং এই শেষকৃত্য সম্পন্ন হবার মাত্র কিছুদিনের মধ্যেই আসে সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, যেখানে পুণ্ডলিক বলছে সন্দীপবাবুর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তাকে বিষ দিয়ে মারা হয়েছে। কারণ যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার স্ত্রী সুমা আমাকে ফোন করে বলে যে ঘরে অনেক পোকা হয়েছে, পোকা মারার জন্য একটা ওষুধ এনে দিতে হবে। এবং আমি সেই ওষুধ এনে দিয়েছিলাম। আর এই ওষুধ দেওয়ার ঠিক পরের দিনই সন্দীপবাবুর মৃত্যু হয়েছে। এখন আমার সন্দেহ হচ্ছে যে সেই পোকা মারার ওষুধ দিয়েই হয়তো সন্দীপবাবুকে মারা হয়েছে। দেখুন, একজন আর্মি অফিসারের মৃত্যু হয়েছে, তার প্রতি কোনো অন্যায় হওয়া উচিত নয় এবং এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সন্দীপবাবুর বডিটা আবার পোস্টমর্টম করা উচিত। এবার ভিকটিমের ড্রাইভারের মুখে এরকম একটা কথা শুনে এলাকার মানুষজন এই কেসটা নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে। তারা এই স্ট্যাটাসটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই স্ট্যাটাসটা গিয়ে পৌঁছায় বেলগাভি জেলার পুলিশ সুপার রামরাজন আর ইয়াম কারমার্ডি থানার সার্কেল ইন্সপেক্টর জাভেদ মুসাপুরের কাছে। এই দুজন মিলেই ইনভেস্টিগেশনের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে আবার নতুন করে শুরু করলেন ইনভেস্টিগেশন। এবার প্রথমেই পুলিশের নজর গেল সুমার দিকে। তারা গোপনে সুমার কাজকর্ম ফলো করতে শুরু করলো। আর এই ফলো করতে করতেই বেরিয়ে এলো এমন একটা তথ্য যা পুলিশের সন্দেহকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সাধারণত আমাদের পরিবারের আপনজন কেউ মারা গেলে শোক পালনের একটা নির্দিষ্ট সময় থাকে, কাছের মানুষেরা তখন অন্য কিছু ভাবতেই পারে না। কিন্তু সুমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল অন্যরকম। পুলিশ লক্ষ্য করে স্বামীর শেষকৃত্য শেষ হতে না হতেই সে উঠে পড়ে লেগেছে একটা কাজ করার জন্য। সে একটা বীমা কোম্পানির লোকাল অফিসে ঘন ঘন যাতায়াত শুরু করেছে। কিভাবে খুব তাড়াতাড়ি একটা বিশাল অঙ্কের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় তার জন্য রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এই অস্থিরতা রীতিমতো চোখে পড়ার মতো। কিন্তু এই বিশাল অঙ্কের টাকাটা আসলে কি জানেন? সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। সন্দীপবাবু আর্মি থেকে অবসর নেওয়ার কয়েক মাস পরেই সুমা ফ্যামিলির ফিউচার সিকিউরিটির কথা বলে সন্দীপের নামে মোট 3টে লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল। একটা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আর বাকি দুটো একটা বেসরকারি ব্যাংকে। এবার এই পলিসিগুলোর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, পলিসি হোল্ডারের মৃত্যু যদি স্বাভাবিকভাবে হয় তাহলে যে নমিনি থাকবে সে নির্দিষ্ট কিস্তিতে কিছু টাকা পাবেন।
কিন্তু পলিসি হোল্ডারের মৃত্যু যদি কোনো অ্যাক্সিডেন্টে হয়, তাহলে যে নমিনি থাকবেন সে এককালীন একটা বিশাল অঙ্কের টাকা পাবেন। এবং সেই অঙ্কটা কত জানেন? পুরো 2 কোটি টাকা। আর এই 3টে পলিসিরই মেইন নমিনি ছিল স্ত্রী সোমা মঞ্জুরাগী। ব্যাস, এই তথ্যটা সামনে আসতেই পুলিশ এবং তার সাথে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসারদের মনেও একটা সন্দেহ জাগলো। একজন সুস্থ সবল আর্মি অফিসারের সামান্য বাইক দুর্ঘটনা থেকে হঠাৎ মৃত্যু এমনিতেই একটু অদ্ভুত ব্যাপার। তার উপর তার শেষকৃত্য শেষ হতে না হতেই স্ত্রীর এই টাকার জন্য দৌড়াদৌড়ি, এই দুটো জিনিস মিলিয়ে পুলিশ পরিষ্কার বুঝতে পারে এই কেসটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে, ভেতর ভেতর ঠিক ততটাই জটিল এবং ততটাই ঘোলাটে। যাই হোক, সোমা মঞ্জুরাগীর পর এবার পুলিশ পুণ্ডলিকের উপর নজর রাখতে শুরু করে। তার কল রেকর্ডস, ফোনের ডিটেলস, এই সমস্ত কিছু চেক করতে শুরু করে এবং সেখানে পুলিশ দেখতে পায় গাড়ির চালক পুণ্ডলিকের সাথে সোমার যোগাযোগটা মোটেই স্বাভাবিক নয়। সারাদিন তারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, মেসেজের পর মেসেজ করত। এবার একজন ড্রাইভারের সাথে মালিকের স্ত্রীর এত কি কথা থাকতে পারে? এই সূত্র ধরে পুলিশ আরো একটু ভেতরে ঢুকলো, আশেপাশের লোকজনের সাথে গোপনে কথা বলল এবং তখনই বেরিয়ে এলো এই কেসের সব থেকে বড় অন্ধকার দিকটা। গত 3 বছর ধরে পুণ্ডলিক আর সোমা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। সন্দীপ কাজের জন্য বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন, আর সেই ফাঁকে পুণ্ডলিক প্রায় সোমাকে নানান জায়গায় নিয়ে যেত, ঘরের বা বাইরের কাজে সাহায্য করত। দিনের একটা বড় সময় সে সন্দীপের বাড়িতেই কাটাতো এবং এই দীর্ঘ মেলামেশার সুযোগ নিয়ে 26 বছরের যুবক পুণ্ডলিক আর 40 বছর বয়সী সোমার মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা একসময় পুরোপুরি একটা অনৈতিক পরকীয়ার রূপ নেয়। এবং এই পরকীয়ার বিষয়টা সামনে আসার পরেই পুলিশের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। পুলিশ একদম নিশ্চিত হয়ে গেল যে সন্দীপের মৃত্যু কোনো স্বাভাবিক হার্ট অ্যাটাকের কারণে হয়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় ষড়যন্ত্র কাজ করছে। কিন্তু একটা প্রশ্ন তখনও থেকেই গেল, সন্দীপকে বিষ দেওয়া হয়েছিল, এটা যদি সত্যি হয় তাহলে ফরেনসিক রিপোর্টে সেটা ধরা পড়েনি কেন? ল্যাব রিপোর্ট একদম ক্লিন এলো কিভাবে? এই প্রশ্নটার উত্তরের পেছনে লুকিয়ে আছে এই কেসের সব থেকে বড় ধামাকা। আপনার কি মনে হচ্ছে, তাকে কি সত্যিই বিষ দেওয়া হয়েছিল? বা বিষ যদি দেওয়া হয়ে থাকে তাহলে ফরেনসিকে সেটা আসেনি কেন? কমেন্ট করুন। পুলিশ এবার পুণ্ডলিক আর সোমাকে থানায় তুলে আনে এবং শুরু হয় জেরা। পুলিশের এই কড়া জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারেনি পুণ্ডলিক, একসময় ভেঙে পড়ে আর মুখ খুলতেই বেরিয়ে আসে এমন একটা গল্প যা শুনে পুলিশও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। পুণ্ডলিক জানায় সোমার সাথে এই অবৈধ সম্পর্কে জড়ানোর পর দুজনেই একটা কথা খুব ভালো মতো বুঝতে পেরেছিল, সন্দীপকে রাস্তা থেকে না সরালে তারা কোনোদিন একসাথে থাকতে পারবে না। কিন্তু শুধু সন্দীপকে সরিয়ে দিলেই তো হবে না, তার মৃত্যুকে কাজে লাগিয়ে বিশাল অঙ্কের টাকাটাও হাতিয়ে নিতে হবে। আর সেই লক্ষ্য সামনে রেখেই তারা দুজনে মিলে তৈরি করেছিল এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। একদম শুরু থেকেই তারা টার্গেট করেছিল সেই 2 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স। এই টাকাটার লোভেই তারা সন্দীপের নামে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া কন্টিনিউ রেখেছিল, সেটা সন্দীপ জানতো না। আর পাশাপাশি শুরু হয়েছিল একটা লং টার্ম প্ল্যান। এই ফাইনাল প্ল্যানটা এক্সিকিউট করার আগে সোমা রেগুলার সন্দীপের খাবারে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মেশাতো, সাথে তাকে প্রচুর পরিমাণে মদ খেতে বাধ্য করত। এর ফলে সন্দীপের শরীর ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল, যাতে পরবর্তীতে তার মৃত্যু নিয়ে কেউ সন্দেহ না করতে পারে। ভাবতে পারছেন কতটা লং টার্ম প্ল্যান করেছিল? যাই হোক, এরপর আসে সেই বাইক অ্যাক্সিডেন্টের দিন এবং সেই দুর্ঘটনাটাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় পুণ্ডলিক আর সোমা। প্রথমে সরকারি হাসপাতাল থেকে সন্দীপকে ছাড়িয়ে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পেছনে একটা বিরাট বড় কারণ ছিল। পুণ্ডলিকের এক ঘনিষ্ঠ আত্মীয় রাহুল এই যে হাসপাতালেই তখন প্র্যাকটিস করছে, তাই সেখানে নিজেদের লোক থাকায় হাসপাতালের ভেতরের স্টাফদের নজর এড়িয়ে চলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর সন্দীপকে বিষ দিয়ে খুন করার পারফেক্ট পরিবেশটাও তারা পেয়ে যায়। এবং এইভাবে 14ই মার্চ রাতের বেলা সেই কেবিনের নির্জনতার সুযোগ নিয়ে সন্দীপের শরীরে যে স্যালাইন ড্রিপ চলছিল তার ভেতরে একটা সিরিঞ্জ দিয়ে ইঁদুর মারার বিষ ইনজেক্ট করে দেয় সোমা। আর এই কীটনাশকটাই বাইরে থেকে কিনে এনেছিল পুণ্ডলিক।
যেটা সে পরে নিজের ভিডিওতেও বলেছিল। নিজে এই খুনের পেছনে ইনভলভ থেকে পুণ্ডলিক কেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই বিষয়ের কথা বলেছিল সেটা পরে বলছি, কিন্তু আপাতত সুমা আর পুণ্ডলিকের 14 তারিখের এই চেষ্টা পুরোপুরিভাবে সফল হয়নি, কারণ সেই সময় স্যালাইনের প্রেসার খুব কম ছিল, যার ফলে বিষ মেশানো স্যালাইন সন্দীপের রক্তে ঠিকমতো মিশতেই পারেনি। আর বিষের ডোজ কম হওয়ার কারণে সন্দীপ শুধু একটু অবচেতন হয়ে গিয়েছিল, তখনও মরেনি। আর এই ব্যর্থতার পর সুমা আর পুণ্ডলিক বুঝতে পারল হাসপাতালের স্যালাইনের উপর ভরসা করে থাকলে হবে না, তাছাড়াও নার্স বা অন্য কেউ দেখেও ফেলতে পারে। তাই 15ই মার্চ তারা হাসপাতালের বাইরে থেকে একদম নতুন একটা স্যালাইনের বোতল কিনে আনলো এবং এই নতুন বোতলের ভেতরে আবার হাই ডোজের কীটনাশক ইনজেক্ট করে সেটা সন্দীপের শরীরে লাগিয়ে দেওয়া হলো। তবে এবার তারা আর কোনো রিস্ক নিতে চায়নি, তাই বিষাক্ত স্যালাইনের পাশাপাশি সন্দীপকে জোর করে অনেকগুলো ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হলো, যাতে বিষের যন্ত্রণায় সন্দীপ কোনো রকম ছটপট করতে না পারে। এবং মাত্র 30 মিনিটের মধ্যে সন্দীপ বাবুর শারীরিক অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং বিষক্রিয়ার ফলে তার শরীরে একটা ভয়ঙ্কর কার্ডিয়াক অ্যারেস্টের পরিস্থিতি তৈরি হয়। এবং ফাইনালি 15ই মার্চ বিকেল 5:30 নাগাদ সবাইকে জানানো হয় চিকিৎসারত অবস্থায় সন্দীপ মঞ্জুরাগী হার্ট অ্যাটাকে মারা গেছেন। সুমা আর পুণ্ডলিকের পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু সেই প্রশ্নটা কিন্তু তখনও থেকেই গেছে। ফরেনসিক রিপোর্ট, সেখানে বিষ বা কোনো ঘুমের ওষুধের উল্লেখ ছিল না কেন? পুলিশের জেরায় পুণ্ডলিক এই উত্তরটাও দিল। পোস্টমর্টমের খবর পাওয়ার পরেই সুমার মনে একটা বিশাল ভয় ঢুকে গিয়েছিল। সে খুব ভালো করেই জানতো ফরেনসিক ল্যাবের রিপোর্টে এই বিষের কথা অবশ্যই ধরা পড়বে, আর একবার সেটা সামনে এলে সবকিছু শেষ হয়ে যাবে। এবং ঠিক এই মুহূর্তে এই গল্পে এন্ট্রি নিলেন সুমার মা। পেশায় তিনি নিজেও একজন মেডিকেল প্র্যাকটিশনার। মেয়েকে বাঁচানোর জন্য তিনি একটা বড় জাল বোনা শুরু করেন। একদম প্রথমে তিনি গেলেন তার পরিচিত একজন ডাক্তারের কাছে। তার নাম বসবরাজ রামচন্দ্র। হিটকল ড্যাম এলাকায় তিনি একজন নামকরা ডাক্তার। এবং সুমার মায়ের কাছে এই পুরো ঘটনাটা শোনার পর বসবরাজ বুঝতে পারলেন এই কাজটা একা একা করা সম্ভব নয়। তাই তিনি অশোক গুজরাল নামের একজন পুলিশ কর্মীর সাহায্য নিলেন। এই অশোক আবার বেলগাবি পুলিশ কমিশনার অফিসেই কাজ করত। অশোক এরপর ফরেনসিক ল্যাবে ঢোকার একটা গুপ্ত রাস্তা বের করলো। সে সরাসরি এসএসএল অফিসের একজন পিয়নকে টাকার লোভ দেখিয়ে হাত করে নেয়। সেই পিয়নের নাম আপ্পাসাই ফকরুদ্দিন। সেই পিয়ন আপ্পাসাই আবার ল্যাবের একজন অ্যাসিস্ট্যান্ট ল্যাব অপারেটর চেন্নাই আসামির সাথে কথা বলে, আর এই চেন্নাই আসামি পুরো জালিয়াতির মেইন ডিলটা ফাইনাল করে নেয়। সে এফএসএল ল্যাবের প্রধান দায়িত্বে থাকা সিনিয়র সায়েন্টিস্ট নাগারাজকে ম্যানেজ করে নেয়। এই পুরো চেনটা একবার ভেবে দেখুন, একজন মৃত আর্মি অফিসারের সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য এতজন মানুষ একসাথে কাজ করেছে। একজন ডাক্তার, পুলিশ কর্মী, পিয়ন, ল্যাব অপারেটর, এমনকি একজন সিনিয়র সায়েন্টিস্টও। এরা সবাই মিলে সিস্টেমের একদম ভেতর থেকে পুরো ব্যাপারটা সাজিয়েছিল। আর এই পুরো চুক্তির অ্যামাউন্ট কত ছিল জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। এই সামান্য কটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল একজন আর্মি অফিসারের জীবনের সত্যি। ল্যাব টেস্টে সন্দীপের শরীরে বিষাক্ত কীটনাশকের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল, কিন্তু টাকাটা পাওয়ার পর সিনিয়র সায়েন্টিস্ট নাগরাজ নিজের হাতে ওই ফরেনসিক রিপোর্টে লিখে দিলেন শরীরে কোনো বিষ বা ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব নেই, মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। এবং এই ক্লিন রিপোর্টটা আসার পর সুমা আর পুণ্ডলিক ভেবেছিল এবার সব শেষ হয়ে গেছে, সব প্রমাণ চিরতরে মুছে গেছে। কিন্তু তারা তখনও জানতো না তাদের নিজেদের মধ্যে লোভের আগুনই তাদের সব থেকে বড় সর্বনাশটা করবে। ইন্স্যুরেন্স কোম্পানি সেই 2 কোটি টাকা নিয়ে সুমা আর পুণ্ডলিকের মধ্যে শুরু হলো চরম ঝামেলা। সুমা পুণ্ডলিকে সাফ জানিয়ে দিল এই পুরো প্ল্যান সে একাই করেছে, সব রিস্ক সে একাই নিয়েছে, তাই পুণ্ডলিক এই টাকার খুব সামান্য একটা অংশ পাবে। এবং সুমার এই চরম বেইমানি দেখে পুণ্ডলিকের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে এবং তখনই রাগে এবং ক্ষোভে সে তার হোয়াটসঅ্যাপে সেই স্ট্যাটাসটা দিয়েছিল। এবং এই স্ট্যাটাসই পরে পুরো কেসটাকে আবার নতুন করে আলোয় নিয়ে এসেছিল। পুণ্ডলিকের স্বীকারোক্তির পর পুলিশ আর এক মুহূর্ত দেরি করল না। কোর্টের পারমিশন নিয়ে কবর খুঁড়ে সন্দীপের বডি আবার বের করে আনা হলো।
এবার আর কোনো লোকাল ল্যাব নয়, সোজা ব্যাঙ্গালোরের অ্যাডভান্স একটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো সেই স্যাম্পল, এবং এবারের রিপোর্টে স্পষ্ট দেখা গেল বিষের অস্তিত্ব। সমস্ত প্রমাণ এখন দিনের আলোর মতো পরিষ্কার। এরপর পুলিশ একে একে সবাইকে গ্রেফতার করলো। সুমা, পুণ্ডলিক, সোমার মা, ডাক্তার বাসবরাজ, পুলিশ কর্মী অশোক, পিয়ন আপ্পাসাই, ল্যাব অপারেটর চেন্নাইয়া আর সিনিয়র সায়েন্টিস্ট নাগরাজ, সবাইকে পাঠানো হলো জেলের 4 দেয়ালের মধ্যে। যারা সরকারি চাকরিতে ছিল তাদেরকে সাসপেন্ড করা হলো তাদের চাকরি থেকে। তারপর শুরু হলো একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি। ভাবুন, একটা সাধারণ বাইক দুর্ঘটনা থেকে শুরু হয়েছিল, আর শেষ হলো সিস্টেমের সব থেকে গভীরে লুকিয়ে থাকা দুর্নীতির মুখোশ খুলে। যাই হোক, এবার যেহেতু সন্দীপের রক্তে বিষের উপস্থিতি পাওয়া গেছে, তাই এবার সমস্তটা একদম জলের মতো পরিষ্কার। এই এত বড় একটা দুর্নীতির খবর সামনে আসার পর পুলিশের তরফ থেকে ভীষণ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অপরাধী যেই হোক না কেন, কাউকেই এক ফোঁটাও ছাড় দেওয়া হবে না। সে হতে পারে প্রভাবশালী পুলিশ অফিসার, ডাক্তার বা ফরেনসিক ল্যাবের বড় অফিসার, যেই হোক না কেন সবার বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে চাকরি থেকেও চিরজীবনের মতো সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে পুরো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি খুব দ্রুত চলছে, যাতে সিস্টেমের ভেতরে থাকা বাকিদের কাছে একটা খুব স্ট্রং মেসেজ পৌঁছায়। ভবিষ্যতে কেউ যেন টাকার লোভে এইরকম কাজ করার সাহস না পায়। সন্দীপ কালগোডা মঞ্জুরাগী একজন এমন মানুষ যিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন, নিয়ম মেনে চলেছেন, সৎভাবে বেঁচেছেন। অবসর নেওয়ার পর তিনি শুধু চেয়েছিলেন নিজের গ্রামে একটু শান্তিতে থাকতে, কিন্তু সেই শান্তিটুকুই তাকে দেওয়া হলো না। তার সব থেকে কাছের মানুষই তার সব থেকে বড় শত্রু হয়ে উঠল। এই কেস শুধুমাত্র একটা মার্ডার কেস নয়, এই কেসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চারপাশের সিস্টেমটা ঠিক কতটা ভঙ্গুর হয়ে যেতে পারে। যে ডাক্তার মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছে, যে পুলিশ আমাদের নিরাপত্তার ভরসা, যে ফরেনসিক ল্যাব শেষ সত্যির প্রমাণ হিসেবে কাজ করে, তারা সবাই মাত্র কয়েক লাখ টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়েছে। তাও আবার এমন একজন মানুষের মৃত্যুকে চাপা দেওয়ার জন্য, যিনি নিজের দেশের জন্য সারা জীবন লড়ে গেছেন। তবে শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে এসছে, আর সেটা বেরিয়ে এসছে এই কেসেরই একজন অপরাধীর লোভ আর বেইমানির কারণে। যে পুণ্ডলিক এই খুনের পরিকল্পনায় সামিল ছিল, সে নিজেই শেষ পর্যন্ত সব ফাঁস করেছে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, লোভীরা কখনো একজোট হতে পারে না, পাপ কখনো চিরকালের জন্য মাটিতে চাপা থাকতে পারে না। আজ না হোক কাল সত্যিটা সবার সামনে আসবেই। যাই হোক, এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি যেমনটা বললাম যে ভিডিওর সাথে সাথে আপনারাও গেস করতে থাকুন। গেস করলেন তো? কেমন লাগলো বলুন, সেটাও কমেন্ট করে জানাবেন। আপাতত আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাবধান থাকবেন।